হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা করব সেট নম্বর 2। কিসের নামে একটা সিরিজ শুরু করেছিলাম। তো এই সিরিজের মধ্যে আমরা বেস্ট বেস্ট কিছু এমসিকিউ করছিলাম কোন এক্সামের জন্য, ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিউ সিলেবাস রয়েছে সেই নিউ সিলেবাসকে মাথায় রেখে আমরা বেস্ট কিছু কোয়েশ্চেন সেখানে নিয়ে এসেছি। এই প্রশ্ন আমরা করব, এটা হচ্ছে সেট নাম্বার 2। তার মানে আমরা সেট নাম্বার 1 আমরা করে ফেলেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আজকে করব সেট নাম্বার 2। সেট নাম্বার 2 এর ফার্স্ট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, এখানে কিছু বেস্ট কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমাদের কিন্তু জানা অবশ্যই দরকার, কারণ এই প্যাটার্নেই প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে? যেমন এই কোয়েশ্চেনটা বলছে 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো 2026 মানে আগামী বছর। আগামী বছর ইংল্যান্ডের গ্লাসগো বলে একটা জায়গা রয়েছে, ইংল্যান্ডের গ্লাসগো, কি বললাম, ইংল্যান্ডের গ্লাসগো। তো ইংল্যান্ডের গ্লাসগোতে হবে হচ্ছে তোমার কমনওয়েলথ গেম 2026। আগে হোস্ট করার দরকার মানে কথা ছিল হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বলে একটা জায়গা রয়েছে, ভিক্টোরিয়া বলে একটা জায়গা রয়েছিল। সেখানে এরা বলেছিল আমরা হোস্ট করব, কিন্তু তাদের আর্থিক অনটন দেখা দেওয়ার পরে তারা অর্থনৈতিক দিক থেকে বলে দিয়েছে আমরা হাত তুলে দিচ্ছি, আমরা পারছি না হোস্ট করতে। তারপরে সেটা শিফট হয়ে গেছে হচ্ছে ইংল্যান্ডের কাছে। তো ইংল্যান্ড গ্লাসগো তারা রাজি হয়ে গেছে 2026-এ তারা কমনওয়েলথ গেমস তারা হোস্ট করবে, ঠিক আছে? কমনওয়েলথ হচ্ছে প্রতি 4 বছর অন্তর অন্তর হয়, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়। 56টা দেশের গ্রুপ রয়েছে, যারা একটা সময় ব্রিটেনের অধীনে ছিল তারাই এটাকে হোস্ট করে থাকে বা তারাই এটাকে খেলে থাকে, ঠিক আছে? 1930 সালের হ্যামিল্টন, কানাডা দেশের হ্যামিল্টন নামক শহর রয়েছে, সেইখানে 1930 সালে ফার্স্ট এডিশন শুরু হয়েছিল, প্রথম এডিশন শুরু হয়েছিল 1930 সালের কানাডার হ্যামিল্টনে। ভারত কি কোনোদিনও হয়েছিল? ভারত এক বছরই হচ্ছে হোস্ট করার সুযোগ পেয়েছিল, সেটা হচ্ছে তাও আবার 2010 সালে। 2010 সালে মনমোহন সিং ছিলেন তিনি নিউ দিল্লিতে, কোথায় না নিউ দিল্লিতে কমনওয়েলথ গেম হোস্ট করেছিল। এবার এই যে কমনওয়েলথ, এই কমনওয়েলথটা হচ্ছে তোমার 24শে মে এটা হচ্ছে কমনওয়েলথ দিবস হিসেবে পালন করে থাকে এই দিনটা হচ্ছে কমনওয়েলথ দিবস, ঠিক আছে? চলো তারপরের প্রশ্ন দেখি কি আছে। 2 নম্বর কোশ্চেন বলছে পেন্টিয়াম, এই পেন্টিয়ামটা নিচের কি হবে? পেন্টিয়ামটা হচ্ছে অপশন নাম্বার এ মাইক্রো প্রসেসর। তোমরা শুনেছো i3, i5, i7, i9, এগুলো কি? এগুলো একটা প্রসেসর। তো তারও আগে কি ছিল? তারও আগে ছিল হচ্ছে পেন্টিয়াম 4, পেন্টিয়াম সিলভার, এগুলো আর কি, ঠিক আছে? তো পেন্টিয়াম সিলভার বা পেন্টিয়ামের যে ইয়েটা তোমার সিরিজটা, তার মধ্যে হচ্ছে তোমার এটা মাইক্রো প্রসেসরের পার্ট, ঠিক আছে? চলো, মাউস কে আবিষ্কার করেছে? মাউস আবিষ্কার করেছে তোমার এঙ্গেলবার্ট, ডগলাস এঙ্গেলবার্ট। কি নাম বললাম? ডগলাস এঙ্গেলবার্ট আবিষ্কার করেছে, হচ্ছে মাউস আবিষ্কার করেছে। তোমাদের জন্য কমেন্টে একটা কোয়েশ্চেন করলাম, সেটা হচ্ছে কমেন্টে অবশ্যই আনসার দেবে যে ডিভিডির পুরো নাম কি? ডিভিডির পুরো নাম দেখো, একটা হয় সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, তার মানে ডিভিডি এটা একটা হয়। তো এর পুরো নাম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। চলো তারপরের প্রশ্ন 3 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? বলছে যে গীত গোবিন্দ এটা একটা বই, প্রাচীন ভারতের একটা বই, খুব গুরুত্বপূর্ণ একটা বই। তো এই বইটা, এই অনবদ্য সৃষ্টি কার? জয়দেব, কালিদাস, বাণভট্ট নাকি ভবভূতি? তোমরা এতক্ষণে আনসার নিশ্চয়ই ভেবে ফেলেছো মনে মনে। তো জয়দেব হবে, আবার কে? জয়দেব সংস্কৃত ভাষায় লিখেছিলেন। কি, কোন ভাষায়? সংস্কৃত ভাষায় লিখেছিলেন। আর ইনি ছিলেন লক্ষণ সেনের সভাপতি, সভাপতি নয়, লক্ষণ সেন হচ্ছে সভাকবি। তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন হচ্ছে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব, সংস্কৃত ভাষায় লিখেছিলেন, ঠিক আছে? জয়দেবের বাড়ি কোথায়? জয়দেবের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুলি নামক একটা জায়গা রয়েছে। কি নাম বললাম? বীরভূমের কেন্দুলি নামক এই জায়গা রয়েছে। কেন্দুলিতে প্রতি বছর মকর সংক্রান্তিতে, জানুয়ারি মাসে হয়, মকর সংক্রান্তিতে এখানে মেলা হয়, যেটাকে বলা হয় জয়দেবের মেলা বা কেন্দুলির মেলা, ঠিক আছে? তার জন্মদিন অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, বাণভট্টকে নাম শুনে বুঝতে পারছো তিনি হচ্ছেন হর্ষবর্ধনের সভাকবি রয়েছেন, ছিলেন হচ্ছে বাণভট্ট লিখেছেন হর্ষবর্ধনের জীবনী, হর্ষচরিত এবং কাদম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে 4 নম্বর, বলছে যে ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ? ওয়ার্ড এমএস ওয়ার্ড, কি ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড বা এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এই যে জিনিসগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা ছোট করে অ্যাপ বলে থাকি। এই অ্যাপই তো আমরা ফোনের মধ্যে ব্যবহার করি, সেটা তুমি ফটো এডিটর বলো, ভিডিও এডিটর বলো, ইউটিউব বলো, হোয়াটসঅ্যাপ বলো, যা আমরা ব্যবহার করি প্রত্যেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তুমি কম্পিউটার বলো আর হচ্ছে তুমি ফোনে বলো, যাই আমরা ব্যবহারের জন্য কাজ করছি, আমাদের নিজের কাজ সম্পাদন করবার জন্য যেই ব্যবহার করছি যেই সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো এক একটা মাইক্রোসফট, সেই সফটওয়্যারগুলো এক একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে
মধ্যে পড়ে থাকে, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটা, ঠিক আছে। চলো বেশ ভালো কথা। তাহলে মানে অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমকে ওএস বলা হয়। ওএস এর মাধ্যমেই হচ্ছে মনে করো পুরো সিস্টেমটা চলছে। তো ওএস আগে বিয়ে করতে লাগে, তোমার ইনস্টল করতে লাগে, তারপরে কি হচ্ছে তোমার এগুলো আপলোড করতে লাগে, এই যে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি। তো অপারেটিং সিস্টেম হচ্ছে পুরো সিস্টেমটার হচ্ছে একেবারে ভিত বলতে পারো, ভিত্তি বলতে পারো, তার ওপরেই হচ্ছে সমস্ত কাজ হয়। তো এরকম অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে কি, উইন্ডোজ রয়েছে। উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেমের উইন্ডোজের বিভিন্ন রকমের ভার্সন হয়। প্রথমে এক্সপি ছিল, এক্সপি থেকে উইন্ডোজ এক্সপি, এক্সপি থেকে উইন্ডোজ, তারপর আস্তে আস্তে এখন হচ্ছে মানে উইন্ডোজ কত, এখন হচ্ছে তোমার 13 কি 14 এরকম জেনারেশন চলে এসেছে, এখন হচ্ছে আপডেট হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে যায় এগুলো সব। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে টাচিং দ্য স্কাই উইথ দ্য গ্লোরি। কোয়েশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট না, খুব গুরুত্বপূর্ণ, স্টামা করলাম। তো এই যে টাচিং দ্য স্কাই উইথ দ্য গ্লোরি, এটা হচ্ছে একটা নীতি বাক্য বা মোটো বলা হয় ইংরেজিতে। তো এই মোটো বা নীতি বাক্যটা কার? ইন্ডিয়ান নেভির, ইসরো, এয়ার ইন্ডিয়া, নাকি হচ্ছে আইএএফ? কার? এটা হচ্ছে আইএএফ। আইএএফ মানে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সের হচ্ছে তোমার মোটো হচ্ছে বা নীতিবাক্য হচ্ছে বা মূল মন্ত্র বলতে পারো, তারা টাচিং দ্য স্কাই উইথ দ্য গ্লোরি। এবার পরীক্ষায় প্রশ্ন আসবে, এই যে আমাদের ট্রাই সার্ভিস রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি অ্যান্ড হচ্ছে আর্মি, তাদের স্পেশাল ডে রয়েছে। ডে গুলো দেখতে গেলে আমি এখানে একটা রেখেছি, দেখো ডে গুলো দেখতে হয়। তো এখানে রয়েছে হচ্ছে তিনটে আমাদের হচ্ছে ট্রাই সার্ভিস রয়েছে। যে প্রথমত দেখে হচ্ছে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি কি? ইন্ডিয়ান আর্মি হচ্ছে ভারতের ইন্ডিয়ান আর্মি ডে। ইন্ডিয়ান আর্মি ডে হচ্ছে পালন করি 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি কেন? তার কারণ হচ্ছে 1949 সালে, 1949 সালে কি হয়, 1949 সালে ব্রিটেনের লাস্ট যে সেনাপ্রধান ছিল, সর্বশেষ সেনাপ্রধান, তার নাম ছিল হচ্ছে ফ্রান্স বুচার। কি নাম ছিল? বুচার। তো ফ্রান্স ফ্রান্স বুচার, এই ফ্রান্স বুচারের থেকে আমাদের কে এম কারিয়াপ্পা, কি নাম বললাম? কারিয়াপ্পা, নামটা মনে রাখো, কারিয়াপ্পা পরে জিজ্ঞেস করবে। এই কে এম কারিয়াপ্পা প্রথম হচ্ছে আর্মি প্রধান ছিলেন ভারতবর্ষের, তিনি বুচার থেকে হচ্ছে কারিয়াপ্পা ট্রান্সফার মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করছেন 1949 সালে 15ই জানুয়ারি। তো এই দিনটাকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা হচ্ছে 15ই জানুয়ারি দিনটাকেই আমরা ইন্ডিয়ান আর্মি ডে বা সেনা দিবস হিসেবে পালন করে থাকি। আর এদের যে মোটোটা সেটা হচ্ছে সেবাই আমাদের ধর্ম বা সার্ভিস ইজ আওয়ার ডিউটি। তাহলে সার্ভিস বা সেবাই হলো আমাদের ধর্ম। তাহলে এই ধরনের উচ্চ বিচারের আর কি আমরা মোটো রেখেছি, ঠিক আছে। আর কাজও করি আমরা এরকমই। ইন্ডিয়ান নেভি ডে হচ্ছে তোমার 4 ডিসেম্বর। ইন্ডিয়ান নেভি ডে হচ্ছে 4 ডিসেম্বর, জাস্ট এই কিছুদিন আগে গেল 4 ডিসেম্বর। তো 4 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, কেন 4 ডিসেম্বর? তার কারণ হচ্ছে 1971 সাল, মনে রাখো 1971 সালে কি হয়েছিল? ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়। তো 1971 সালে যখন নাকি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তখন ভারতবর্ষ লাহোর পর্যন্ত ক্যাপচার, লাহোর বলছি তোমার করাচি বন্দর ক্যাপচার করে ফেলেছিল, দখল করে ফেলেছিল। তো এইখানে দখল করার পরে এখানে অপারেশন সাইডেন্ট, কি বললাম? অপারেশন সাইডেন্ট নামক একটা তোমার হচ্ছে অপারেশন চালু করেছিল। এই সাইডেন্ট অপারেশনের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি পুরোপুরি যে পাকিস্তানি নেভি ছিল, ইন্ডিয়ান আর্মি নয়, ইন্ডিয়ান হচ্ছে নেভি, ইন্ডিয়ান নেভি পাকিস্তানি নেভিকে একেবারে পর্যদস্ত করে ফেলে। তো সেই দিনটাকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা 1971-এর এই যে সময়টা 15ই ডিসেম্বর আমরা নেভি ডে হিসেবে পালন করি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হচ্ছে 8 অক্টোবর। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়িয়েছিলাম, যেটা কোয়েশ্চেন্সও রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান তোমার হচ্ছে এয়ারফোর্স ডে 8 অক্টোবর। আর এরাই হচ্ছে টাচ দ্য স্কাই উইথ দ্য গ্লোরি, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে কোনো মানে যে কোনো। চলো 6 নম্বর কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। জিজ্ঞেস করছে যে একেবারে সোজা জলের মতন, বলছে গ্রহ দুটি পৃথিবীর অপেক্ষা সূর্যের কাছে বা নিকটে অবস্থিত। নিম্নলিখিত দুটো দুটো গ্রহের পেয়ার রয়েছে বা জোড় রয়েছে, এরা হচ্ছে পৃথিবী থেকে কাছে রয়েছে সূর্যের। তো সূর্যের কাছে কারা রয়েছে? মঙ্গল শনি তো হবে না নিশ্চয়ই, বৃহস্পতি বুধ হবে না, নেপচুন তো অনেক দূরে। সবার শেষ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, ভিনাস অ্যান্ড মার্কারি, শুক্র এবং হচ্ছে বুধ। তো শুক্র গ্রহ এবং বুধ গ্রহ যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাতে চাই, তাহলে হচ্ছে বুধ আগে পড়বে, তারপর শুক্র পড়বে, 3 নম্বর পজিশনে হচ্ছে পৃথিবী পড়ে, 4 নম্বরে আসে হচ্ছে আমাদের মঙ্গল। এগুলো আমি তোমাদের পড়িয়েছি কিন্তু, ঠিক আছে। তো সব থেকে আর কি কাছে রয়েছে। এবার দেখো ভিনাস, ভিনাস হচ্ছে সব থেকে উষ্ণতম। এই নিয়ে আমি একটা শর্টস বানিয়েছি, যদি না দেখো আমাদের চ্যানেলের শর্টসের সেকশনে গিয়ে দেখতে পারো ভিনাস কেন সব থেকে উষ্ণতম। ভিনাস উষ্ণতম এবং হচ্ছে ভিনাস সব থেকে স্লোয়েস্ট গ্রহ। স্লোয়েস্ট মানে কোন দিক থেকে? দেখো গতি হয় দুই ধরনের। এখানে যদি এই পয়েন্টটাকে সানকে কম্পেয়ার করি, তাহলে পুরো সূর্যের চারিদিকে যে ঘোরে সেটাকে বলা হয় বার্ষিক গতি, ঠিক আছে। আর একটা হয় মনে করো এটা কক্ষপথ, সূর্য নিজের চারিদিকেও ঘুরতে থাকে, যার জন্য হচ্ছে দিন ও রাত্রি হয়, এটা একটা গতি। তো এই যে নিজের চারিদিকে
ঘোরার যে সময়টা সেই দিক থেকে ভিনাস সব থেকে স্লোয়েস্ট, আস্তে আস্তে টুকটুক করতে 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 ঘোরে। তো এখানে একদিনের সময় অনেক লম্বা হয়, অনেক, একটা দিন অনেকটা লম্বা হয়, তাই একটা সাইড ভিনাসের একটা সাইড সব থেকে সবসময় আর কি তোমার পৃথিবীর তোমার সূর্যের দিকে থাকে। তো ভিনাস হচ্ছে সব থেকে স্লোয়েস্ট দৈনিক গতি, দৈনিক গতি সব থেকে স্লোয়েস্ট। তাহলে দৈনিক গতি সব থেকে ফাস্ট কার? ফার্স্ট হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি ফটাফট, বৃহস্পতি সব থেকে বড় এবং হচ্ছে ফটাফট পুরোপুরি ঘুরু 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 করে 9 ঘন্টা সামথিং আর কি টাইম নেয়, পুরো একদিন কমপ্লিট করে ফেলে। ঠিক আছে, তো সব থেকে ফাস্টেস্ট হচ্ছে বৃহস্পতি। আর পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে সব থেকে তাড়াতাড়ি ঘুরবে হচ্ছে মার্কারি মানে বুধ, আর সব থেকে দেরিতে ঘুরবে যে লাস্টে রয়েছে নেপচুন। ঠিক আছে, চলো, সব থেকে শীতলতম গ্রহ, এটাও পরীক্ষা এসেছিল পুলিশের এক্সামে, সব থেকে শীতলতম হচ্ছে নেপচুন, কারণ লাস্টে রয়েছে। ঠিক আছে, দেন বলছে কোবল, কোবল কি? কোবল হচ্ছে একটা কোবল, আচ্ছা কোবল কি নয়, বলছে কোবলের নির্মাতাকে, কোবলের নির্মাতা হচ্ছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি কোবলের নির্মাতা নাম হচ্ছে গ্রেস মারি হুপার। তো গ্রেস মারি হুপার তিনি হচ্ছেন কোবল আবিষ্কার করেছিলেন। কোবল হচ্ছে একটা কোবল হচ্ছে একটা তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, 8 বলছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য। এই যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? তুঙ্গভদ্রা অভয়ারণ্য এটা অবস্থিত হচ্ছে অবভিয়াসলি কোথায় হবে? কর্ণাটকে হবে। কর্ণাটকে অবস্থিত হচ্ছে তুঙ্গভদ্রা। কেন? তার কারণ কি? কারণ কি হচ্ছে তুঙ্গভদ্রা একটা নদী, তুঙ্গভদ্রা একটা নদী যেটা হচ্ছে তোমার কর্ণাটকে প্রবাহিত হয়। এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা নদী, এবং তুঙ্গভদ্রা এবং কৃষ্ণা নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত একটা জায়গা যার নাম হচ্ছে হাম্পি। ঠিক আছে, তাহলে কৃষ্ণা এবং গোদাবরীর মাঝখানে অবস্থিত হাম্পি শহর, এই হাম্পি শহরটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা কর্ণাটকে পড়ে, এবং এইটাই ছিল বিজয়নগরের রাজধানী। বিজয়নগরের রাজধানী। গোয়া পড়িয়েছি তোমাদের, গোয়া ভারতের অংশ হয় 1961 সালে, কি হিসাবে? ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে হয়। তার সাথে দমন অ্যান্ড দিউ হয়েছিল, পর্তুগিজদের থেকে স্বাধীন হয়েছিল 1961-তে। ঠিক আছে, অপারেশন বিজয় লঞ্চ করা হয়েছিল, গোয়াকে স্বাধীন করবার জন্য ইন্ডিয়ান আর্মি অপারেশন বিজয় লঞ্চ করেছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে গোয়া পুরোপুরি ফুল রাজ্যের মর্যাদা পায় 1987 সালে। 1987 সাল মনে রাখবো, 1987 সালে গোয়া ভারতের সম্পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবেও ঘুরিয়ে দেবে যে গোয়া দমন দিউ থেকে আলাদা হয় কবে? তাহলে দমন দিউ, তারপর হচ্ছে দাদরা নগর হাভেলি এবং গোয়া তিনটে একসাথে ইউনিয়ন টেরিটরি হিসেবে 1961 সালে ভারতের মার্জ হয়েছিল। তারপরে গোয়াকে হচ্ছে তোমার হচ্ছে রাজ্য বানিয়ে দিল, আর সেগুলো ইউটিও রয়ে গেল, কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। তো কত সালে? 1987 সালে গোয়া আলাদা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর থেকে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখছি। 9 নম্বর প্রশ্ন বলছে যে জাভা কে আবিষ্কার করেছে? জাভা, এই যে জাভা একটা ল্যাঙ্গুয়েজ, এই জাভা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কে আবিষ্কার, মানে কে আবিষ্কার বা ইনভেন্ট করেছে? অ্যাকচুয়ালি হচ্ছে ইনভেন্ট বা তৈরি করেছে কে? তৈরি করেছে হচ্ছে জেমস গসলিং। খুব গুরুত্বপূর্ণ, জেমস গসলিং, যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, জেমস গসলিং। চলো তারপরে 10, স্টাডি অফ ইনসেক্ট, পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কি বলে? এই যে পতঙ্গ, পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কি বলে? পতঙ্গ নিয়ে পড়াশোনাকে বলা হয় অপশন নাম্বার ডি, বলা হয় এন্টোমোলজি। এন্টোমোলজি বলা হয় পতঙ্গ নিয়ে পড়াশোনাকে। ঠিক আছে, আচ্ছা বেশ ভালো কথা। চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে যে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস এক্সপ্লোরেশন, মানে হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? ভারতীয় মহাকাশ গবেষণা শুরুই হয়েছিল, সূত্রপাতই হয়েছিল হচ্ছে বিক্রম সারাভাইয়ের হাত ধরে। তো বিক্রম সারাভাই হচ্ছে ভারতের মহাকাশ গবেষণার জনক বা ফাদার। ঠিক আছে, তার হাত ধরেই ভারতবর্ষ 1962 সালে একটা ইনস্টিটিউট তৈরি করে। ইনস্টিটিউটটার নাম হচ্ছে ইনকসপার, ইনকসপার। ঠিক আছে, ইনকসপার এটা একটা ইনস্টিটিউট, মনে করো এটা হচ্ছে ইসরোর আগের নাম। এই ইনস্টিটিউটটাই পরবর্তীকালে পরের বছর 1963 সালে ভারতের প্রথম রকেট লঞ্চ হয়। এই রকেটটা লঞ্চ হয়েছিল হচ্ছে তোমার TERLS, মানে হচ্ছে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন কোথায় অবস্থিত? ভারতের যে দক্ষিণ বিন্দু, এইখানে হচ্ছে তিরুবনন্তপুরম বলে একটা জায়গা রয়েছে কেরালার। তো কেরালার তিরুবনন্তপুরমের কাছে ছোট্ট একটা জায়গা হচ্ছে তোমার হচ্ছে TERLS, এটা হচ্ছে তোমার থুম্বা, এই জায়গাটার নাম হচ্ছে কি? থুম্বা। ঠিক আছে, এই থুম্বাটাকেই পরবর্তীতে বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে বানানো হয় থুম্বা, এক
সেকেন্ড দাঁড়াও। পরবর্তীতে এই TERLS এর নাম বানানো হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টার। তাহলে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? থুম্বাতে অবস্থিত বা তিরুবনন্তপুরম অবস্থিত, মনে থাকবে। আচ্ছা বেশ। রাকেশ শর্মা আমাদের প্রথম আর কি মহাকাশচারী ছিলেন। তিনি হচ্ছেন ইউএসএসআর এর সহযোগিতাতে, ইউএসএসআর তার সহযোগিতাতে মহাকাশে গেছিলেন, ঠিক আছে। আচ্ছা, আর কিছুদিন আগে হচ্ছে শুভাংশু শুক্লা, তিনিও গেছিলেন। তিনি মহাকাশে গেছিলেন, কিন্তু মহাকাশের কোথায় গেছিলেন? মহাকাশের আইএসএস এ গেছিলেন, আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছিলেন। কার সহযোগিতাতে? আমেরিকার একটা তোমার হচ্ছে প্রাইভেট একটা কোম্পানি রয়েছে, সে তাদের হচ্ছে সহযোগিতাতে গেছিলেন। তো আমেরিকা সহযোগিতা করেছে তাকে, আর একটা ইউএসএসআর রাশিয়া সহযোগিতা করেছিল রাকেশ শর্মাকে, ঠিক আছে। চলো 12 নম্বর বলছে যে সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হচ্ছে অপশন নাম্বার ডি 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা। এবার একটা ম্যাপ ছবি দেখাই তোমাকে। এই যেটা হচ্ছে সূর্যকে এইভাবে দেখতে লাগছে। সূর্যর যেই তোমার হচ্ছে পরতগুলো বা লেয়ারগুলো, স্তরগুলো, তাকে দুই ভাগে ভাগ করবো আমরা। কভাগে? দুভাগে। একটা হচ্ছে ইনার লেয়ার, একটা হচ্ছে আউটার লেয়ার, মানে বাইরের, একটা হচ্ছে ভেতর, অন্তস্থ। তাহলে অন্তস্থ ভেতরের মধ্যে সবার প্রথমে দেখা যায় কোর। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কোর। এই যে মার্ক হচ্ছে এই জায়গাটা গোল 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 গোল, এইটা হচ্ছে কোর। আর এখানেই হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, পরীক্ষা জিজ্ঞেস করবে যে সূর্যের যে এত এনার্জি, এই এনার্জির কারণ কি? এই এনার্জির কারণ হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, যেটাকে বলা হয় সংযোজন। কি সংযোজন? পারমাণবিক সংযোজন। পারমাণবিক সংযোজন, পারমাণবিক সংযোজন বলা হয়। তো পারমাণবিক সংযোজন ঘটে হচ্ছে একেবারে কোর, এই সেন্টার পয়েন্টে। এখান থেকেই শক্তি রেডিয়েশনের মাধ্যমে বেরিয়ে আসে। তো প্রথমে কোর থেকে যে বেরিয়ে আসে, ফার্স্ট হচ্ছে কোর, কোরের পরে যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হয় রেডিয়েটিভ জোন। বললাম রেডিয়েশনের মাধ্যমে বেরিয়ে আসে, বিকিরণের মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসে। তো লাল রঙের যে স্তরটা সেটাকে বলা হয় রেডিয়েটিভ জোন। দেন আসে হচ্ছে কনভেনশন জোন, কনভেকশন জোন। কনভেকশন জোন হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কনভেকশন। আর এই তিনটেই হচ্ছে অন্তস্থ লেয়ার, তিনটেই হচ্ছে অন্তস্থ স্তর, সূর্যের একদম ভেতরে রয়েছে। এবং আউটার, তারপরে যেটা রয়েছে এই তিনটে, একটা হচ্ছে ফোটোস্পিয়ার। ফোটোস্পিয়ার হচ্ছে আমাদের পৃষ্ঠ বলা হয় ফোটোস্পিয়ার। দেন হচ্ছে তোমার ক্রোমোস্পিয়ার, ক্রোমোস্পিয়ার। তারপর হচ্ছে তোমার ট্রানজিশন জোন, ট্রানজিশন জোন জল, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে আমরা করোনা দেখা যায়। দেখো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা, কোনটা না? ফোটোস্পিয়ার। এটা হচ্ছে পৃষ্ঠ, যা ঘটনা ঘটে এই পৃষ্ঠটি। আর পৃষ্ঠটি হচ্ছে তোমার টেম্পারেচার, যেটা পৃষ্ঠটি টেম্পারেচার হচ্ছে 6000 ডিগ্রি, মানে 6000 কেলভিন, ঠিক আছে। এই জায়গাটাতে হচ্ছে তার টেম্পারেচার, মনে থাকবে। আচ্ছা, ফোটোস্ফিয়ারের সব থেকে আউটার লেয়ার হচ্ছে ক্রোনা, সূর্যের ক্রোনা। এ দেখো ক্রোনা, ক্রোনার হচ্ছে টেম্পারেচার সব থেকে বেশি হয়। এই যে ক্রোনা, এই যে সাইডটা ক্রোনা, কিন্তু আমরা খালি চোখে দেখতে পারবো না। আমরা খালি চোখে ক্রোনাকে একেবারেই অবজার্ভ করতে পারি না। যখন হচ্ছে মনে করে গ্রহণ হয়, সূর্য গ্রহণ হচ্ছে, তখন যখন সূর্য পুরোপুরি ঢেকে যায়, তখন সাইড থেকে যে লাল একটা আভা রিংয়ের মতন দেখা যায়, ওই রিংটাই হচ্ছে তোমার হচ্ছে ক্রোনাকে দেখা যায় সেই সময়, ঠিক আছে। আচ্ছা, ফোটোস্ফিয়ার বললাম ইম্পর্টেন্ট। ফোটোস্ফিয়ার হচ্ছে পৃষ্ঠ, আর এই পৃষ্ঠের মধ্যে হচ্ছে সানস্পট দেখা যায়, মানে সৌর কলঙ্ক। সৌর কলঙ্ক কি? তার কারণ হচ্ছে পৃষ্ঠের মধ্যে এরকম এরকম ডার্ক অঞ্চল দেখা যাবে, বা কালো কালো দাগ। কালো কালো দাগ আর কিছুই নয়, এখানে হচ্ছে তুলনামূলকভাবে আশেপাশের তুলনায় টেম্পারেচার কম। তাই টেম্পারেচার কম থাকার কারণে আমরা এখান থেকে সেই জায়গাগুলোকে কালো কালো ছোপ ছোপ খালি চোখে দেখতে পারবো না, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় হচ্ছে সানস্পট। তাহলে জিজ্ঞেস করে সানস্পট কোথায় দেখা যায়? ফোটোস্ফিয়ারের মধ্যে দেখা যাচ্ছে সানস্পট। এবং সোলার ফ্লেয়ার, সোলার ফ্লেয়ার, ফ্লেয়ার মানে কি? ফ্লেয়ার মানে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের কি আর কি বায়ুর মাধ্যমে আর কি তোমার উষ্ণতা আর কি নির্গত হয়। তো যে মাঝে মাঝে আর এখান থেকে উষ্ণতা নির্গত হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এই বিকিরণের মাধ্যমে। তো এটা হচ্ছে সোলার ফ্লেয়ার, ফ্লেয়ার। এই সোলার ফ্লেয়ারগুলো এখান থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা বেশ ভালো কথা। আমরা সূর্যকে ইয়ে করবার জন্য, স্টাডি বা হচ্ছে পরীক্ষা করবার জন্য একটা মিশনও লঞ্চ করেছে ইসরো। ইসরো যে মিশনটা লঞ্চ করেছে সেটাকে বলা হচ্ছে আদিত্য L1। পরীক্ষা জিজ্ঞেস করবে যে আমরা কি সূর্যকে, আমরা শুধু চাঁদে নয়, সূর্যেও হচ্ছে মিশন পাঠিয়েছি। মিশনটার নাম হচ্ছে আদিত্য L1। চলো লিখি, আদিত্য আদিত্য L1। আদিত্য L1 কেন? তার কারণ L1 হচ্ছে ল্যাগ্রিজিয়ান পয়েন্ট 1। তো 5টা ল্যাগ্রিজিয়ান পয়েন্ট হয়, এই 5টা ল্যাগ্রিজিয়ান পয়েন্টের মধ্যে 1 যেটা, সেটার মধ্যে আমরা আদিত্য স্যাটেলাইটটাকে ইনস্টল করেছি, ঠিক আছে। আচ্ছা, আর ইউএসএ সবার আগে, সবার প্রথম আর কি সব থেকে বড় একটা মিশন লঞ্চ করেছিল ইউএসএ, নাসা। নাসা লঞ্চ করেছিল। নাসার যে এটার নাম, সেটার নাম হচ্ছে তোমার সোলার প্রোব। কি সোলার প্রোব? না হচ্ছে তোমার পার্কার, পার্কার সোলার প্রোব, ঠিক আছে। তো পার্কার সোলার প্রোব হচ্ছে নাসা বা ইউএস এর সানকে স্টাডি করবার জন্য পার্কার নাম দিয়েছে। পার্কার কোন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম অনুসারে, ঠিক আছে। চলো ভাই পরের প্রশ্ন 13 নম্বর। 13 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে যে 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 কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়? ওরে কি সুন্দর কোশ্চেন, এটা দুর্দান্ত প্রশ্ন এটা।
না জানি কতবার করিয়েছি, আমার সাথে রেগুলার ক্লাস করতে থাকবে এগুলো, এই প্রশ্নগুলো এতবার করে একই জিনিস বারবার বারবার তোমাদের আমি বলবো, তোমরা মাথায় বসিয়ে ফেলবে, একেবারে মাথায় ঢুকে যাবে, বসে যাবে। তার কারণ হচ্ছে আমাদের একটা স্টুডেন্টদের একটা কি থাকে, প্রবলেম থাকে, কি প্রবলেম বলো তো? প্রবলেমটা সব থেকে, স্যার জিকে মনে থাকে না, ম্যাথ হয়ে যাচ্ছে, রিজনিং হয়ে যাচ্ছে, জিকে এত পড়ছি মনেই থাকে না। কেন মনে থাকবে না? তার কারণ হচ্ছে আমরা ঠিক মতন পড়ছি না, তার কারণ আমরা পড়ছি কিন্তু রিভিশন করছি না। তো একই জিনিস মাল্টিপল টাইম বারে বারে একই জিনিস দেখতে হবে। তো এই যে ক্লাসগুলো তোমাদের জন্য সেট ওয়ান সেট টু করে আনছি, তো একই জিনিস একটা কোশ্চেন পিছু বলছি, তার কারণ কি? আমি তো এমনি এমনি বলছি না, আমি কি এমনি এমনি বলছি মুখ ব্যথা করে তোমাদের? আমি তো কোশ্চেন পড়ে আনসার বলে চলে যেতে পারতাম। তাহলে এত কথা কেন বলছি? এত কথা বলছি এই কারণেই, এই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে, বারে বারে শুনবে, বারে বারে জানবে, মাথায় বসে যাবে, আর এই জিনিসগুলোই তো পরীক্ষায় আসবে, এগুলোই পরীক্ষায় আসবে। বিশ্বাস করো, প্রত্যেকটা পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। আমি এই যে পুরো যে এটা বানাচ্ছি, ভিডিওটা বানাচ্ছি, এটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য বানাচ্ছি, কিন্তু ডেডিকেটেড হচ্ছে কেপি, তারাও দেখতে পারে, ডব্লিউবিপি যারা তারাও দেখতে পারবে, সবাই দেখতে পারে, যে কোনো পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লিকেবল এইটা দেখতে পারো। ঠিক আছে, চলো কোশ্চেনে ফিরি। বলছে কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হয় হচ্ছে 2 তারিখে। কত তারিখ? 2 তারিখে, ডিসেম্বর মাসের 2 তারিখ, মানে এই বছরই, মানে এই মাসেই গেছে, ডিসেম্বরের 2 তারিখে হয় কম্পিউটার সাক্ষরতা দিবস। ঠিক আছে, ডিসেম্বরের 1 তারিখে কি দিন? 1 তারিখ হচ্ছে স্যার এইডস দিবস। এইডস দিবস ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা 2 তারিখে তো হলো। 4 তারিখে কি দিন? আজকেই পড়লাম, 4 তারিখে হচ্ছে স্যার নেভি দিবস, নেভি। ঠিক আছে, 4 তারিখ হচ্ছে তোমার নেভি দিবস, ওকে, আজকেই পড়লাম। তারপরে আর কি? আর কি হচ্ছে তোমার 24 তারিখ, বলো 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর হচ্ছে পালন করা হয়, 24শে ডিসেম্বর আমি তোমাদের পড়িয়েছি সিরিজে, 24শে ডিসেম্বর পালন করা হচ্ছে তোমার কনজিউমার ডে, ভোক্তা দিবস। কনজিউমার দিবস দা ভোক্তা, ভোক্তা দিবস মানে হচ্ছে আমরা খরিদ্দার যারা কিনে থাকি। ঠিক আছে, ভোক্তা দিবস পালন করা হয় 24শে ডিসেম্বরে। তারপরে হচ্ছে কারণ হচ্ছে 24শে ডিসেম্বর কনজিউমার রাইট অ্যাক্ট এইটা পালিত, মানে তোমার রাইট একটা পাস হয়। তো কনজিউমার রাইট অ্যাক্ট পাস হয়েছে 24 তারিখ ডিসেম্বর মাসে, সেই জন্য এটাকে ভোক্তা দিবস বলা হয়ে থাকে। এবার হচ্ছে 25শে ডিসেম্বর। এই যে 25শে ডিসেম্বর কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, হ্যাপি বার্থডে। তো অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেছিল 25 তারিখে ডিসেম্বর মাসে, তো সেই দিনটাকে আমরা পালন করি গুড গভর্নেন্স ডে, গুড গভর্নেন্স ডে হিসাবে তোমার পালন করে থাকি। ঠিক আছে, মনে থাকবে এগুলো। আচ্ছা 10 তারিখ ডিসেম্বর মাসে, এটাও খুব গুরুত্বপূর্ণ। 10 তারিখ কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে হিউম্যান রাইটস ডে বা বিশ্ব মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10 তারিখে। ঠিক আছে, চলো তারপরে বলছে তাপমাত্রা মাপার যন্ত্র কি? তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে তাপ, তাপ কার সাথে যাবে? থার্মোমিটারের সাথে যাবে, তো থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপে। ঠিক আছে, ব্যারোমিটারের সাথে হতে তাপ মাপে, তোমার হচ্ছে চাপ মাপে থাকি আমরা, বায়ুর চাপ মাপি ব্যারোমিটারের সাহায্যে। ল্যাক্টোমিটার, এই যে ল্যাক্টোমিটার, ল্যাকটোজ, তাই এটা কি মিল্ক, দুধ মাপে নয়, দুধের বিশুদ্ধতা মাপে, দুধের বিশুদ্ধতা মানেটা কি? বিশুদ্ধতা মানে হচ্ছে কতটা জল মেশানো হয়েছে, কিছু কতটা জল রয়েছে, কতটা মিল্ক পিওর, সেই মিল্কের পিউরিটিটা মাপে, বা মিল্কের ডেনসিটিও মাপতে বলতে পারো, বা ঘনত্ব। কি বললাম? ঘনত্ব। ঘনত্ব যদি মেপে দিই তাই তো বুঝতে পারবো যে জল মেশানো হয়েছে কি হয়নি। এই যে ল্যাক্টোমিটার, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রতে কাজ করে। কি বললাম? আর্কিমিডিস, আর্কিমিডিসের নীতিতে কাজ করে। কেন, কিভাবে বুঝি? আর্কিমিডিস কি বলেছিল? প্লবতার কথা বলেছিল, ভাসনের কথা বলেছিল। আর এই যে ল্যাক্টোমিটার, এটা জলের মধ্যে দুধের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর ভাসনের নীতি কি বলে? বলছে কোনো বস্তু কতটা ভাসবে বা কতটা ডুববে, সেইটা হচ্ছে ডিপেন্ড করে সেই তরলের ঘনত্বের উপর, সেই তরলের ঘনত্বের উপরে ডিপেন্ড করে। যদি মিল্কের মধ্যে বেশি জল থাকে তাহলে নিশ্চয়ই হচ্ছে কি হবে, তার ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে গেলে ল্যাক্টোমিটার ডুবে যাবে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ দুধের সাথে জল মেশানো রয়েছে। আর যদি কম জল মেশানো থাকে তাহলে বুঝতে হবে যে এইটা হচ্ছে একেবারে পিওর, কারণ দুধ জলের থেকে ঘন বেশি হয় তাই ভাসবে উপর দিকে, তাহলে বুঝতে হবে যে এটা একেবারে বিশুদ্ধ। তো এইটার নীতির উপরেই হচ্ছে ল্যাক্টোমিটার কাজ করে থাকে। ঠিক আছে, দুধের বিশুদ্ধতা বলো আর হচ্ছে তোমার ঘনত্ব বলো, ঘনত্বই তো মাপে এক কথায়। তো সেই, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 5 নম্বর প্রশ্ন স্টার মারলাম। বলছে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, কম্পিউটারের ফার্স্ট জেনারেশন কত সালে এসেছিল? দেখো কম্পিউটার টোটাল 5টা জেনারেশন হয়। ফার্স্ট জেনারেশন যেটা এসেছিল সেটা হচ্ছিল 56 পর্যন্ত, 1940 থেকে 56, যদি এখানে 50 আছে অপশন অনুযায়ী আমরা সি করব। ঠিক আছে, তো 1940 থেকে 1956 পর্যন্ত ফার্স্ট জেনারেশন আসে। এটা হচ্ছে ভ্যাকিউম টিউবের মাধ্যমে কাজ করতো, ভ্যাকিউম
ভ্যাকিউম টিউব কাজ করতো। 2 নম্বরটা আসে যেটা 56-তে শেষ হয়, 1956 থেকে 64 অব্দি চলেছিল, 63 অব্দি চলেছিল, সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেইখানে কাজ হতো ভ্যাকিউম টিউবের পরে ট্রানজিস্টর কাজ হতো, ট্রানজিস্টর। ট্রানজিস্টর কাজ করতো। এবং হচ্ছে 3 নম্বর যেটা সেটা সেটা হচ্ছে 64-তে শুরু হয়, 71 সাল পর্যন্ত চলে, 64 থেকে 71 পর্যন্ত তৃতীয়। আর এইখানেই আসে হচ্ছে আইসি, পরীক্ষা জিজ্ঞেস করবে যে আইসি বা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এইটা ব্যবহার হচ্ছে কম্পিউটারে কোন জেনারেশনে, থার্ড জেনারেশনে ব্যবহৃত হয়েছিল। আর 4 নম্বর যেটা একদম 71 সাল থেকে বর্তমান কাল, সেখানে ব্যবহৃত হচ্ছে তোমার সব থেকে উন্নত পরিমাণের আইসি, ঠিক আছে, উন্নত পরিমাণের আইসি ব্যবহার হচ্ছে। এবং হচ্ছে 5 নম্বর যেটা এআই ব্যবহৃত হচ্ছে, কি ব্যবহৃত হচ্ছে, এআই ব্যবহৃত হচ্ছে 5 নম্বর, যেটা বর্তমান কাল থেকে ফিউচারে ব্যবহার হবে। তো ফিউচারেই এসছে, মানে ফিউচারের জন্য এআই সব থেকে, কিন্তু ইউআইতে আমরা এখনো বর্তমানে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এটা মনে রাখবে 5টা। শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন, এর মধ্যে ইন্ডিয়ান উইমেন পাইলট, তো ভারতের প্রথম মহিলা পাইলট হচ্ছেন দুর্গা ব্যানার্জি। দুর্গা ব্যানার্জি তিনি প্রথম কমার্শিয়াল বা বাণিজ্যিক প্লেন উড়িয়েছিলেন, প্রথম ব্যক্তি হয়েছে, প্রথম মহিলা হয়েছিলেন দুর্গা ব্যানার্জি। মনে রাখবে, এই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তারপরে বলছে যে শি ওয়াজ দ্য ফার্স্ট, আচ্ছা এখানে একটু মিস্টেক রয়েছে, একটুখানি ম্যানেজ করে নিও। বলছে যে নিম্নলিখিত ইন্টারনেট পরিষেবার অগ্রদূত, মানে পৃথিবীতে ইন্টারনেট পরিষেবা প্রথম দিয়েছিল যে ইয়েটা, সিস্টেমটা, সেটার নাম হচ্ছে আরপানেট। আরপানেট এরা হচ্ছে প্রথম ইন্টারনেট সার্ভিস দিয়েছিল ইউএসএ তে, আমেরিকাতে দিয়েছিল, ঠিক আছে। আরপানেট মনে রাখবে, এটা প্রত্যেকটা পরীক্ষাতে আমি পড়িয়েছি, এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম ইন্টারনেট সার্ভিস দিয়েছিল, ঠিক আছে। চলো তারপরে বলছে চন্দ্রযান 2 মঙ্গলযান উৎক্ষেপিত হয় কোথা থেকে, চন্দ্রযান 2 এর কথা বলছে। তো চন্দ্রযান 2, চন্দ্রযান 1, চন্দ্রযান 3, তিনটেই হচ্ছে আমরা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে থাকি, যেটা অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদে রয়েছে। কোথায়, পুলিকট, বঙ্গোপসাগরের তীরে পুলিকট এতে রয়েছে অন্ধ্রপ্রদেশে। সেটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা হচ্ছে তোমার ইসরোর ই জায়গাটা হচ্ছে শ্রীহরিকোটা। কি নাম বললাম, শ্রীহরি কোটা। তাহলে শ্রীহরিকোটা একটা দ্বীপ, আইল্যান্ড, সেটা পুলিকটের মধ্যে রয়েছে। আর এই শ্রীহরিকোটা দ্বীপের মধ্যেই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে। সতীশ ধাওয়ান হচ্ছে থার্ড চেয়ারম্যান, হচ্ছেন ইসরোর, তার নাম অনুসারে এই শ্রীহরিকোটার এটাকে রাখা হয়েছে। ইকুয়েটোরিয়াল, যে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন, এটা হচ্ছে TERLS। আর এই TERLS এর থেকে প্রথম রকেট লঞ্চিং হয়েছিল, যেটা এখন বর্তমানে বিক্রম সারাভাই স্পেস সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় রয়েছে, তিরুবনন্তপুরমে রয়েছে, কেরালাতে রয়েছে। তা থুম্বা যেটা, সেটাই হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার বর্তমানে, ঠিক আছে। চলো তারপরে এসকিউএল এর পুরো নাম কি, এসকিউএল এর পুরো নাম হচ্ছে অপশন নাম্বার সি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অপশন নাম্বার সি তে রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে 20, বলছে নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি তার পদে থাকাকালীনই মারা গেছেন। তো পদে থাকাকালীন মারা গেছেন যেই ব্যক্তি, তার নাম, রাষ্ট্রপতি ছিলেন, তার নাম হচ্ছে অপশন নাম্বার সি, জাকির হোসেন। তিনি প্রথম মুসলিমও বটে, ফার্স্ট মুসলিম, ফার্স্ট মুসলিম হচ্ছেন জাকির হোসেন। তিনি আহ, একমাত্র যিনি হচ্ছেন একেবারে পদে থাকাকালীনই মারা গেছেন, ঠিক আছে। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ যেহেতু প্রথম প্রথম রাষ্ট্রপতি আমাদের রাজেন্দ্র প্রসাদ, সব থেকে দীর্ঘ সময়ের জন্য ছিলেন তিনি, দীর্ঘ সময়ের জন্য ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ওকে। জওয়াহরলাল নেহরু কোনোদিনই আমাদের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি প্রথম প্রাইম মিনিস্টার হন। পরবর্তী বলছে যে এই যে দেখতে পাচ্ছ ছবিটা, লিনিং টাওয়ার অফ পিসা, এই যে লিনিং টাওয়ার মানে তোমার হচ্ছে হেলে রয়েছে, হেলানো মিনার। তো এই পিসার হেলানো মিনারটা কোথায় রয়েছে, এটা রয়েছে রোমে। এটা কোথায় রয়েছে, ইটালি, রোমে নয়, ইটালিতে রয়েছে, ইটালির পিসাতে রয়েছে, ইটালির পিসাতে। এবার ইটালির পিসাতে রয়েছে, এটা হচ্ছে তাসকানি নামক একটা জায়গা আছে সেইখানটাতে, কি নাম বললাম, তাসকানি। তাসকানি, এই পিসা শহরেই হচ্ছে গ্যালিলিও জন্ম হয়েছিল, ঠিক আছে। তো তাসকানির পিসা শহরে, তাসকানিটা পুরো এরা জায়গাটা, ডিস্ট্রিক্টটা, সেখানে হচ্ছে তোমার পিসা, পিসার শহর, সেখানে হচ্ছে ইটালিতে রয়েছে হচ্ছে হেলানো মিনার। আর ইটালির রাজধানী হচ্ছে রোম, ইটালির রাজধানী হচ্ছে রোম, ঠিক আছে, মনে রাখবে, রোম হচ্ছে ইটালির ক্যাপিটাল, ক্যাপিটাল অফ ইটালি। রোমের মাঝখানে, রোমের মধ্যে একটা দেশ রয়েছে, দেশটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। কেন বলছি, তার কারণ ভ্যাটিকান সিটি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দেশ, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ, সেটা রোমের মধ্যে শহরের ভেতরে রয়েছে, এটা ছোট্ট একটা দেশ, সব থেকে জনসংখ্যা কম এবং হচ্ছে সব থেকে আয়তনও ছোট, ঠিক আছে।
চলো তারপরে বলছে এটিএম সার্ভিস প্রথম চালু করেছিল নিম্নলিখিত কোন ব্যাংক? কোন ব্যাংক প্রথম এটিএম সার্ভিস চালু করেছিল? বলবে এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ঠিক আছে। হংকং, সাংহাই, ব্যাংক অফ চায়না, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন বলছে বলছে 22 নম্বর, 22 নম্বর কোশ্চেন বলছে যে প্রথম এটিএম সার্ভিস দিয়েছিল ভারতবর্ষে কোন ব্যাংক? তো ভারতবর্ষে প্রথম ব্যাংক যেটা হচ্ছে এটিএম সার্ভিস চালু করেছিল, অপশন নাম্বার ডি, এইচএসবিসি ব্যাংক। এই এইচএসবিসি ব্যাংক হচ্ছে আহ, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, হংকং অ্যান্ড সাংহাই সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, এটার হেডকোয়ার্টার, এটার হচ্ছে যে বর্তমানে ভারতবর্ষের হেডকোয়ার্টার সেটা হচ্ছে মুম্বাইতে। তো মুম্বাইতে চালু করেছিল, মুম্বাইতে চালু করেছে, তো মুম্বাইতে চালু হয়েছিল প্রথমে এটিএম ব্যবস্থা, ঠিক আছে। চলো বেশ ভালো কথা। আচ্ছা, যদি কেউ এটিএম এর পুরো নাম জেনে থাকো, অবশ্যই তোমরা জানো এটিএম এর পুরো নাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে, এটিএম এর পুরো নাম। আচ্ছা, এসবিআই, এসবিআই চালু হয়েছিল, ন্যাশনালাইজেশন হয়েছিল যেটা 1955 সালে জাতীয়করণ হয় এসবিআই এর। হুম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এসবিআই। ব্যাংক অফ ইন্ডিয়া চালু হয়েছে 1906-এ, 1906-এ চালু হয়েছে, আর দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, ঠিক আছে। চলো তারপরের প্রশ্ন, 23 নম্বর, বলছে কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? উৎসবের শহর নামে পরিচিত মাদুরাই। মাদুরাই হচ্ছে উৎসবের শহর, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এটা একটা টেম্পল সিটি নামেও পরিচিত, টেম্পল সিটি। এত উৎসব হয় এখানে, টেম্পল হয়, টেম্পল রয়েছে তো মন্দির রয়েছে, মন্দিরে মন্দিরে কিছুদিন পর পরই কোথাও না কোথাও ফেস্টিভ্যাল হচ্ছে, উৎসব হচ্ছে, তো উৎসবের শহর বলা হয়। জয়পুরকে বলা হয় হচ্ছে সিটি অফ প্যালেস, সেটা কলকাতাকেও বলা হয়, জয়পুরকেও বলা হয়, দুটো অপশানে থাকবে না, যে কোনো একটা থাকবে। তো জয়পুর থাকলে জয়পুর আনসার হবে, সিটি অফ প্যালেস। আবার হচ্ছে জয়পুরকে তোমার গোলাপি শহরও বলে, গোলাপি শহরও বলে হচ্ছে জয়পুরকে, ঠিক আছে। আচ্ছা, মাদুরাই কিছুদিন আগে একটা রিপোর্টে দেখা গেছে যেটা সব থেকে দূষিত শহরের মধ্যে একটা, ভারতের দূষিত শহর, ঠিক আছে। আচ্ছা চলো তারপরের প্রশ্ন, বলছে যে নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? তো এখানে হচ্ছে কিছু লাইনের নাম দিয়েছে, কাল্পনিক লাইন, সেগুলো হচ্ছে কি লাইন? যেমন আইসো বার, আইসো বার মানে চাপ মাপে, ঠিক আছে এটা। আইসো ক্রোনাল, ক্রোনোলজি থেকে এসছে ক্রোনাল, তো ক্রোনাল মানে সময়, টাইমকে বোঝায়, আমরা বলি না ক্রোনোলজি মানে টাইম অনুযায়ী, সময় অনুযায়ী সাজাও, তো সময়, ক্রোনাল মানে হচ্ছে সময়ের সাথে কানেক্টেড, ঠিক আছে। আইসো হেট, আইসো হেট হচ্ছে তোমার বৃষ্টিপাত মাপে, মাপে নয় অ্যাকচুয়ালি, হচ্ছে বৃষ্টিপাতের, বৃষ্টিপাত রেখা, বৃষ্টিপাত রেখা, সমবর্ষণ রেখা বলে না, তাই সমবর্ষণ রেখা হচ্ছে এইটা। তো আর্দ্রতা নয়, আর্দ্রতা নয়, ঠিক আছে। আইসোথার্ম, থার্ম মানে হচ্ছে তাপমাত্রা, আইসোথার্ম মানে হচ্ছে সমচাপ সম উষ্ণ রেখা, এটা হচ্ছে সমউষ্ণ রেখা, সমচাপ রেখা এটা, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন, বলছে যে সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে সমুদ্রের মধ্যে পড়েছে এমন জায়গাকে কি বলে? এমন জায়গাকে কি বলে? এই জলরাশিকে কি বলে? এই জলরাশিকে লেগুন বলা হয়। দেখো লেগুনের ছবিটা দেখো ভালো করে, দেখো লেগুনের ছবিটা, এইটা এই কোশ্চেনটা এটাই বলছে যে চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত, মাঝখানে একটা জলভাগ এবং সরু একটা খালের মাধ্যমে বা সরু একটা পয়েন্টের মাধ্যমে সমুদ্রের সাথে কানেক্টেড রয়েছে, তো এগুলোকে বলে লেগুন। ভারতে এরকম লেগুন অনেক রয়েছে, সব থেকে বৃহত্তম যে লেগুনটা সেটা হচ্ছে চিল্কা, উড়িষ্যাতে রয়েছে। চিল্কা হচ্ছে সব থেকে বড় লেগুন, 3টে ডিস্ট্রিক্ট জুড়ে রয়েছে চিল্কা, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে ইসথামা, স্ট্রেট, উপসাগর, এগুলো কি জিনিস? এগুলো আমরা মুখে বললে বুঝতে পারবো না, এই ছবিটার মাধ্যমে এইগুলো কিন্তু একেবারে আজকেই কনফিউশন মিটিয়ে নাও, আজ যাতে কোনো দিনও এই নিয়ে কোনো কনফিউশন নাই থাকে। সবার প্রথমে দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা একটা ল্যান্ড, এটা একটা ল্যান্ড, তো দুটো ল্যান্ডকে বিচ্ছিন্ন করেছে সরু একটা হচ্ছে তোমার হচ্ছে জলরাশি, এই দেখো সরু একটা জলভাগ, এই যে সরু একটা জলভাগ এটাকে বলা হয় স্ট্রেট, এটাকে বলা হয় কি? স্ট্রেট। যেমন হচ্ছে এটা বসফরাস স্ট্রেট, দেখো বসফরাস স্ট্রেট তোমার হচ্ছে ইউরোপকে এবং হচ্ছে তোমার এশিয়া, এশিয়ার হচ্ছে এখানে টার্কি রয়েছে, তো এশিয়াকে পার্থক্য করেছে বা পৃথক করেছে, আলাদা করেছে, কিন্তু কানেক্ট করছে দুটোকে, একটা হচ্ছে ব্ল্যাক সি এদিকে রয়েছে, একটা হচ্ছে তোমার মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগর। তাহলে বলতে আমি চাইছি যেগুলো হয় স্ট্রেট, সেই স্ট্রেট হচ্ছে দুটো জলরাশিকে যুক্ত করে কিন্তু দুটো ভূভাগকে আলাদা করে, দুটো ভূভাগকে আলাদা করছে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় স্ট্রেট। আর স্ট্রেট সরু হয়, একেবারে সরু হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হয় কি? স্ট্রেট বলা হয়। আর এইটারই ঠিক উল্টো কাজ করে হচ্ছে তোমার ইসথামাস, এই যে এটা নামটা মনে রাখবে, পরীক্ষা এসেছিল কিন্তু আবার আসবে। ইসথামাস কি? ঠিক এটার উল্টো কাজ করে। যেমন
সরু একটা স্থলভাগ, সরু একটা স্থলের একটা অঞ্চল যেটা হচ্ছে বড় বড় ল্যান্ডকে, বড় বড় দুটো ল্যান্ডকে যোগ করছে, বড় বড় দুটো ল্যান্ডকে যোগ করছে, সেটাকে বলা হয় ইসথামাস। তাহলে ইসথামাস হচ্ছে ল্যান্ডকে যুক্ত করে সরু অঞ্চল দ্বারা, আর স্ট্রেট হচ্ছে দুটো জলভাগকে যুক্ত করে সরু অঞ্চল দ্বারা, ঠিক আছে। আর পার্থক্য করে দুটো স্থলভাগকে, আর এখানে পার্থক্য করছে দুটো জলভাগকে। এখানে একটা সমুদ্র রয়েছে, এখানে একটা সমুদ্র রয়েছে, পার্থক্য আলাদা করে দিচ্ছে, এটাকে বলা যায় ইসথামাস। তাহলে ইসথামাস এবং স্ট্রেট দুটো সম্পূর্ণ আলাদা, মানে একই কনসেপ্ট, দুটো হচ্ছে তোমার আলাদা আলাদা ব্যাপার, ঠিক একে অপরের বিপরীত, আলাদা হয়, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, দক্ষিণ ভারত এবং উত্তর ভারত যদি দেখে থাকো, পানামার জায়গা যদি দেখে থাকো, দেখবে ওইটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় ইস্তেমাস। দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার ম্যাপ যদি তুমি দেখে থাকো, দেখবে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা সরু একটা তোমার স্থলভাগ দ্বারা যুক্ত রয়েছে, সংযুক্ত রয়েছে, যেখানে পানামা অবস্থিত। তো ওইটা হচ্ছে ইস্তেমাস। তো পরীক্ষায় জিজ্ঞেস করবে যে কোন ইস্তেমাস দ্বারা দক্ষিণ আমেরিকা এবং হচ্ছে উত্তর আমেরিকা যুক্ত, তো এইটা সেই হচ্ছে ইস্তেমাসের উদাহরণ। এইবার আসে হচ্ছে তোমার চ্যানেল। চ্যানেল কি? চ্যানেল হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে ফ্রান্স, মাঝখানে হচ্ছে বেশ অনেকটা স্থলভাগ রয়েছে, সেটাকে বলা হয় চ্যানেল। তো স্ট্রেটের থেকে চ্যানেল একটু বড় হয়, স্ট্রেটের থেকে চ্যানেল বড় হয়। তো এইরকম চ্যানেলও যেমন রয়েছে, স্ট্রেটও যেমন রয়েছে। তো এখন হচ্ছে তোমার এই যে স্ট্রেট দেখতে পাচ্ছ, যে স্ট্রেট অফ হরমুজ, যেটা হচ্ছে তোমার গালফ অফ ওমানের কাছে রয়েছে, গালফ অফ ওমান, স্ট্রেট অফ হরমুজ এটা, হ্যাঁ, স্ট্রেট অফ হরমুজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার এই দেখো, এটা হচ্ছে ব্যাবেল মানদেব, সব থেকে গুরুত্বপূর্ণ, ইয়েমেনের কাছে রয়েছে ব্যাবেল মানদেব স্ট্রেট। তারপরে হচ্ছে হরমুজটা যেটা দেখলাম, এটা এইখানটাতে রয়েছে হরমুজটা, হ্যাঁ, পারস্য উপসাগর এবং হচ্ছে তোমার হচ্ছে ওমান সাগরকে, গালফ অফ ওমানকে হচ্ছে সংযুক্ত করছে তোমার এই স্ট্রেটটার নাম হচ্ছে, তোমার স্ট্রেটটার নাম কি? হরমুজ স্ট্রেট, ঠিক আছে। এটা হচ্ছে হরমুজ স্ট্রেট, এটা হচ্ছে বাব আল মানদেব স্ট্রেট। সব থেকে বড় স্ট্রেটের নাম হচ্ছে মালাক্কা স্ট্রেট, খেয়াল থাকবে। বেশ, চলো 26 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম, একটু আগে বলে দিলাম উত্তর বলবে ভ্যাটিকান সিটি সব থেকে ছোট দেশ এবং হচ্ছে সব থেকে কম জনসংখ্যাপূর্ণ দেশ। পরবর্তী বলছে, সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয়? কতই সেপ্টেম্বর? 5 সেপ্টেম্বর, 5 তারিখে জন্মদিন হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং প্রথম ভারতরত্ন প্রাপকের মধ্যেও একজন তিনি, ঠিক আছে। প্রথম ভারতরত্ন প্রাপক এবং হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের হ্যাপি বার্থডে হচ্ছে 5 তারিখে। তো সেই দিন আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, ঠিক আছে। আর যদি বলে বিশ্ব শিক্ষক দিবস বলো, তাহলে হচ্ছে 5 তারিখেই, কিন্তু সেটা অক্টোবরের 5 তারিখ হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস, বিশ্ব বিশ্ব শিক্ষক দিবস, ঠিক আছে, মনে থাকবে। বেশ, চলো তারপর 28 নম্বর বলছে, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? বলো। ভারতের শেক্সপিয়ার কাকে বলতে পারে? কালিদাসকে। মহাকবি কালিদাস, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন, নবরত্নের মধ্যে একজন ছিলেন হচ্ছে কালিদাস, হচ্ছে ভারতের শেক্সপিয়ার, ঠিক আছে। আচ্ছা, তুলসীদাস, ইনি হচ্ছেন আকবরের সমসাময়িক, আকবরের সবাই ছিলেন আকবরের সময় ছিলেন হচ্ছে তুলসীদাস। 29 বলছে, পুষ্কর হ্রদ রাজস্থানের কোন জেলায় পড়ে? কোন জেলায়? এবার এও জিজ্ঞেস করছে না, স্টেটও জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছে সরাসরি ডিস্ট্রিক্ট বলো। তো এটা আজমেরের কাছে অবস্থিত। কোথায় এটা? আজমেরে অবস্থিত হচ্ছে পুষ্কর হ্রদ। এখানে একটা মেলা হয়, মেলাটাকে বলা হয় পুষ্কর মেলা, মেলাটাকে বলা হয় কি? পুষ্কর মেলা, যেটা বৃহত্তম বৃহত্তম উটের বা ক্যামেল ফেস্টিভ্যাল হয়, উট উট বিক্রি হয়, উট মেলা, বৃহত্তম উট মেলা কোথাকার? না এশিয়ার বৃহত্তম উট মেলা, ঠিক আছে। বৃহত্তম উট মেলা হচ্ছে পুষ্কর, ওকে, রাজস্থানে অবস্থিত। চলো তারপরে নেক্সট 30 নম্বর বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত অলিম্পিকে পদক নিয়ে এসেছেন? দেখো, প্রথম পদক জিতেছিলাম আমরা 1928 সালে, গোল্ড জিতেছিলাম, তাও আবার, কিন্তু সেটা হকিতে দলগত ছিল। এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছে। তো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছে, তুমি পড়েছো কেডি যাদব, তুমি কি পড়েছো? কেডি যাদব পড়েছো, এখানে তো নেই কেডি যাদব, তুমি দেখো খাসাবা যাদব। তো খাসাবা পুরো নাম, খাসাবা যাদব হচ্ছে, তিনি জিতেছেন প্রথম গোল্ড, তাও আবার কত সালে? 1952 সালে। হেলসিঙ্কিতে হয়েছিল, এইটা হেলসিঙ্কিতে হয়েছিল অলিম্পিক গেমস, সেখানে তিনি তিনি গোল্ড নয়, তিনি ব্রোঞ্জ নিয়ে এসেছিলেন। কিন্তু ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছে, ব্যক্তিগত অলিম্পিক পদক আমাদের প্রথম এসেছিল স্বাধীন ভারতে, ব্রোঞ্জ এসেছিল কেডি যাদবের হাত ধরে, ঠিক আছে। আচ্ছা, বেশ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কোয়েশ্চেন্স কমপ্লিট করলাম আজকে। যদি ক্লাস ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলো না। আর সেট নাম্বার 3-এর জন্য ওয়েট করো, খুব শীঘ্রই আমরা সেট নাম্বার 3 নিয়ে আসছি। থ্যাংক ইউ।